10 দিন পর দেশে মোবাইল ইন্টারনেট চালু, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক খুলবে আরো পরে। সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা জানালেন আওয়ামী লীগের 21 জনের মৃত্যু, স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বেনজিরের অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক, দুর্নীতি তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা 10 দিন বন্ধ থাকার পর আজ বিকাল 3টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক চালু হতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রোববার সকালে বিটিআরসি ভবনে বিভিন্ন মোবাইল অপারেটর অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা 3 দিনের জন্য 5 জিবি বোনাস পাবেন। সব অপারেটর গ্রাহকরাই এই সুবিধা পাবেন। কোটা সংস্কার আন্দোলনে পুরো দেশে স্থবির হয়ে পড়লে গেল 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। 3 দিনের জন্য আমরা মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন, ব্যবহার করবেন এবং 4G তে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 জিবি বোনাস তারা ডেটা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে নিয়ে খেলা বারবার হতে দেয়া হবে না। সহিংসতায় খুনে জড়িতদের খুঁজে বের করে শান্তি নিশ্চিত করা হবে। সাম্প্রতিক সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে গণভবনে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন। সহিংসতার বিষয়ে কারো কাছে তথ্য থাকলে তা জানাতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশের উন্নয়নে বাধা দেয়া বা জ্বালিয়ে পুড়িয়ে দেয়া কোনো দিনই গ্রহণযোগ্য নয়। এর সুবিধা সাধারণ মানুষই পেত। মানুষ মেরে ঝুলিয়ে রাখার মতো বর্বরতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রশ্ন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে এটা করতে পারে? এর সাথে জড়িতদের অবশ্যই বিচার হবে। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সরকার প্রধান আশা করেন খুনি জালেমের হাত থেকে দেশটা যেন রক্ষা পায়। নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা শুরুতে ঘাপটি মেরে থাকলেও এক পর্যায়ে ভয়ঙ্করভাবে আবির্ভূত হয়। যে প্রতিষ্ঠানগুলো সরকারের সফলতা ও উন্নয়নের প্রতীক, জনসেবামূলক এবং যেখানে যেখানে সাফল্য, সন্ত্রাসীরা সেসব প্রতিষ্ঠানে হামলা করে। জনগণের কল্যাণ হয়, সরকারের সাফল্য আছে এমন সব স্থাপনায় দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। গণভবনে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচেয়া ডি চিনক্রেট্রেক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। সন্ত্রাসীদের হামলার শিকার কোভিড হাসপাতাল, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, সেতু ভবন এবং ডেটা সেন্টারের কথা উল্লেখ করেন তিনি। জানান, সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত তার দলের 21 জন নেতাকর্মী নিহত হচ্ছে। নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের জীবন, জীবিকা এবং বিনামূল্যে সুচিকিৎসায় সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অর্থ আত্মসাৎকারী 111-এর কুশীলব ডক্টর মোহাম্মদ ইউনুসের দেয়া বিবৃতি কোটা সংস্কার আন্দোলন আগুন সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত কিনা তা খতিয়ে দেখতে হবে। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের অভিযোগ করেন, ডক্টর ইউনুস নির্লজ্জের মতো মাঠে সক্রিয় হয়েছেন। দেশ বিদেশে এখন বিবৃতির রাজনীতি চলছে। যারা বিদেশে বসে বিবৃতি দিয়ে যাচ্ছেন তাদের দেশে এসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা ধ্বংসযজ্ঞ পরিদর্শন করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলনকে ভর করে বিএনপি জামায়াত দেশের সম্পদ ধ্বংস করেছে, নৈরাজ্য চালিয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিবৃতির নামে অন্ধকারে ঢিল ছুটছেন। আওয়ামী লীগ কোটা আন্দোলনে আক্রান্ত হয়েছে, কাউকে আক্রমণ করেনি বলেও দাবি করেন ওবায়দুল কাদের। আজ থেকে মঙ্গলবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল রাজধানী সহ আশেপাশের 4টি জেলায়।
কারফিউ শিথিল থাকায় রোববার সকাল থেকে রাজধানীতে জনজীবন স্বাভাবিক। সাপ্তাহিক ছুটি শেষে অফিস খোলায় সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে রয়েছে যানবাহনের চাপ। 11 ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকায় লোকজন ঘর থেকে বের হয়েছে নানা কাজে। সরকারি বেসরকারি অফিস সময় সকাল 9টা থেকে বেলা 3টা হওয়ায় রাস্তায় রয়েছে অফিসগামীদের ভিড়। রাজধানীতে রয়েছে গণপরিবহনের চাপ। মেট্রো রেল না চলায় ভিড় বেড়েছে। গন্তব্যে যেতে হিমশিম খেতে হচ্ছে যাত্রীদের। কারফিউ শিথিলের মধ্যেও সড়ক ও বিভিন্ন চেক পয়েন্টে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। কারফিউ শিথিল থাকায় রাজধানীর বাইরেও স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন। খুলনায় সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত টানা 16 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে। এতে অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। কারফিউ শিথিলের কারণে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটগুলো খোলা থাকায় শিথিল এই সময়টাকে কাজে লাগিয়েছেন অনেকেই। এদিকে সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় স্বাভাবিক হয়ে আসছে ময়মনসিংহের জীবনযাত্রা। মাসকান্দা আন্তজেলা বাসস্ট্যান্ড, টাঙ্গাইল বাসস্ট্যান্ড ও পাটগুদাম ব্রিজের মোড় বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার যানবাহন চলাচল আগের চেয়ে বেড়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত সংকটের টেকসই সমাধানের আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন সহ 14টি বিদেশি মিশন। চিঠিতে গত কয়েকদিনের ঘটনায় প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সাথে এসব ঘটনায় মর্মাহত বলেও জানিয়েছেন মিশনের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। নতুন করে আর যেন প্রাণহানির ঘটনা না ঘটে সে ব্যাপারেও তাগিদ দেওয়া হয়েছে চিঠিতে। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করে থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন কূটনীতিকরা। আটক ব্যক্তিদের যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণ করার কথাও উল্লেখ করা হয়েছে। যৌথ চিঠি প্রেরণকারী অন্য দেশগুলো হল ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। দুর্নীতির তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে সংস্থাটি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাজ্যের 350টি বাড়ির বিষয়ে তদন্ত করতে দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত বেঞ্চে বেনজিরের নামে প্রতিবেদন জমা দিয়েছে দুদক। অস্বাভাবিক লেনদেনের বিষয়টি দুদকের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে। পাশাপাশি দেশের বাইরে আরও কিছু রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে দুদক জানিয়েছে। গত 23 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দেন হাইকোর্ট। এক্ষেত্রে অনুসন্ধানের অগ্রগতির 2 মাস পর হলফনামা আকারে আদালতে দাখিল করতে বলা হয়। গত 23 মে দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি ও 27টি ব্যাংকের 33টি অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় আদালত। পরে 26 মে তার স্ত্রী এবং 3 সন্তানের আরও 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দেরও নির্দেশ দেওয়া হয়। ডিবি হেফাজতে নেয়া কোটা আন্দোলন সমন্বয়কদের নিয়ে পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেট্রো রেল নাশকতার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই বিএনপি ও ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুনুর রশিদ বলেন, কোটা আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। নিরাপত্তার কারণে তাদের হেফাজতে আনা কোটা আন্দোলন সমন্বয়কদের বিষয়ে তিনি বলেন, তারা খুব ভালো আছে। নাশকতার বিষয়ে তাদের কাছ থেকে কিছু তথ্য জানতে চাওয়া হচ্ছে। তাদের নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে দাবি করেন হারুনুর রশিদ। ওটা কে কি বলছে সেটা আমি জানি না। আমরা এখনো এ ধরনের কোনো মানে পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই। আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার। আমরা সিকিউরিটির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি। তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব, দুশ্চিন্তা করার মতো কিছু নেই। এই ছিল এখনকার মতো।
পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।